আসসালামু আলাইকুম। মালয়েশিয়া ইমিগ্রেশন করার পূর্বে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয়, যার নাম মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড, সংক্ষেপে বলা হয় এমডেক। মালয়েশিয়া প্রবেশের পূর্বে কমপক্ষে 3 দিনের মধ্যে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হয়। ফর্মটির লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। এই ফর্মটি আপনারা মোবাইল ফোনে অথবা কম্পিউটারে দোনোভাবেই ফিল আপ করে সাবমিট করতে পারবেন। চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি আমার কম্পিউটার দিয়ে এই ফর্মটি ফিল আপ করব। ফর্মটি ফিল আপ করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর গুগলের মধ্যে সার্চের মধ্যে লিখবেন এমডেক। লিখে সার্চ করার পর যে অপশনগুলো আসবে এর মধ্যে আপনি এই লোগো বিশিষ্ট, ভালো করে দেখে নিন, এই লোগো বিশিষ্ট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে ফেলবেন। তারপর প্রথমেই একটি লেখা রয়েছে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড এমডেক। তারপর এখানে কিছু লেখা রয়েছে, এর মধ্যে নিচে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের মধ্যে আমরা সরাসরি প্রবেশ করব। তারপর রেজিস্ট্রেশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ডের ফর্মটি চলে এসেছে। এই ফর্মটি আমরা ফিল আপ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনটা আমরা আমাদের পাসপোর্ট দেখে ফিল আপ করব। প্রথমে রয়েছে নেম। এই নেমটি আমাদের পাসপোর্টের দ্বিতীয় পেজের মধ্যে উপরের সাইডের মধ্যে যেই নামটা লেখা রয়েছে, অর্থাৎ যেখানে আপনার সান নেমটা আগে নেই সেখান থেকে দেখে দেখে আপনি আপনার নামটা লিখে নেবেন। আমি আমার নামটা লিখে নিলাম। তারপর রয়েছে পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটি আপনার পাসপোর্ট দেখে তারপর সেখান থেকে লিখে নেবেন। এখান থেকে আমি আমার পাসপোর্ট নাম্বারটা লিখে নিচ্ছি। তারপর রয়েছে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ। আমি যেহেতু বাংলাদেশি তাই আমি এখান থেকে আমার বাংলাদেশিটা দিয়ে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমি যখন এখানে বাংলাদেশি দিব তখন এখান থেকে আমার এই কান্ট্রি বা রিজন কোডটা অটোমেটিক চলে আসবে। এখানে আমি বাংলাদেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে এখানে কান্ট্রি কোডটা অটোমেটিক চলে এসেছে। তাই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এভাবে আপনি আগে ফিল আপ করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এটাও আপনি পাসপোর্ট দেখে দেখে আপনার ডেট অফ বার্থটা লিখে ফেলবেন। আমি আমার পাসপোর্ট দেখে ডেট অফ বার্থটি লিখে ফেলছি। তারপর রয়েছে সেক্স। এখান থেকে আপনি যদি ছেলে হন তাহলে মেল, মেয়ে হলে ফিমেল। আমি এখানে মেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট। এটা পাসপোর্ট দেখে আপনি বর্তমান আপনার পাসপোর্টটা দেখে সেটা ফিল আপ করে নেবেন। তারপর রয়েছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইমেল অ্যাড্রেসটি ফিল আপ করার পর আপনার এই ইমেল অ্যাড্রেসের মধ্যে এই সাবমিট করার ফাইলের যে ডকুমেন্ট সেটা এই ইমেলের মধ্যে পাঠানো হবে। সুতরাং এখানে একটি ভ্যালিড ইমেল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে সেম এই ইমেল অ্যাড্রেসটি আবার লিখে নেবেন। তারপর কান্ট্রি রিজিয়ন অটোমেটিক বাংলাদেশ এখানে চলে এসেছে, আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার। আমি এখান থেকে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে 0 ছাড়া নাম্বার দিতে হবে। তারপর রয়েছে ট্রাভেল ইনফরমেশন। চলুন ট্রাভেল ইনফরমেশনটা ফিল আপ করে নিই। ট্রাভেল ইনফরমেশন ফিল আপ করার উপরে একটি নোট রয়েছে। এই নোটটি একটু ভালো করে পড়ে নেবেন। লেখা রয়েছে, প্লিজ নোট দ্যাট ইউর ট্রিপ মাস্ট বি উইদিন 3 days ইনক্লুডেড দ্য ডেট অফ সাবমিশন। অর্থাৎ আপনি যেই দিন এই ফাইলটি ফিল আপ করে সাবমিট করছেন সেই দিন সহ 3 দিনের ভিতরে আপনার ট্রাভেলটা হতে হবে। ডেট অফ অ্যারাইভাল এখানে প্রবেশ করার পর আজকে রয়েছে 15 তারিখ। তো 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 3 দিন ছাড়া অন্য কোনো ডেট আপনি সিলেক্ট করতে পারবেন না। যদি আপনি 15 তারিখে প্রবেশ করেন তাহলে আজকে, যদি প্রবেশ করেন তাহলে আজকে এটা ফিল আপ করতে পারবেন। যদি কালকে প্রবেশ করেন তাহলে আজকে ফিল আপ করতে পারবেন। যদি 17 তারিখে মালয়েশিয়া প্রবেশ করেন তাহলে আপনি আজকে ফিল আপ করতে পারবেন। কিন্তু যদি আপনি 18 তারিখে প্রবেশ করেন তাহলে এই ফাইলটি আজকে ফিল আপ করতে পারবেন না, বরং আপনি আগামীকাল এই ফাইলটি ফিল আপ করতে হবে। তো যেহেতু আমি 17 তারিখে প্রবেশ করব তো আমি এখানে 17 তারিখ সাবমিট করে দিলাম। তারপর রয়েছে ডেট অফ ডিপারচার, অর্থাৎ যেদিন আপনি ফিরে আসবেন। তো আমরা ফিরে আসবো 17 তারিখে যাওয়ার পর আমরা 22 তারিখে ফিরে আসবো। তো আমরা এখানে খুব খেয়াল করবে যে আপনার ফ্লাইটটা রিটার্ন ফ্লাইট অথবা আপনি রিটার্ন টিকিটটা যে দিনের ওই দিন অনুযায়ী আপনি ডেট অফ ডিপারচারটা ফিল আপ করে নেবেন। যেহেতু আমি 22 তারিখে রিটার্ন করবো তো আমি এখানে 22 তারিখ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে মোড অফ ট্রাভেল, অর্থাৎ আপনি কি প্লেনে মালয়েশিয়া যাবেন নাকি ল্যান্ডে অর্থাৎ বাই রোডে যাবেন, না সিতে সমুদ্রে করে বা শিপে করে যাবেন, এটার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো বেশিরভাগ মানুষই এয়ারে যায়, তো এয়ার সিলেক্ট করে দিবেন। কিন্তু আমি যেহেতু ল্যান্ড সিঙ্গাপুর থেকে যাব এজন্য আমি ল্যান্ড দিয়ে দিলাম, বাই রোডে যাব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এয়ার হলে
আপনি যদি এখান থেকে এয়ার সিলেক্ট করেন তাহলে এখান থেকে এই জায়গার মধ্যে আপনি ফ্লাইট নাম্বার দিবেন। যদি আপনি ল্যান্ডে যান তাহলে আপনার ট্রান্সপোর্টেশন নাম্বারটা দিবেন, অর্থাৎ যে বাস দিয়ে যাবেন সেই বাসের নাম্বারটা এখানে দিবেন। আর যদি আপনি বাই সি এ যান তাহলে আপনি এই যে ভিজেল অর্থাৎ যে জাহাজে যাবেন জাহাজের টিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমি বাই ল্যান্ডে যাব সুতরাং আমার ট্রান্সপোর্ট নাম্বারটা দিব। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক সময় যারা ট্রান্সপোর্টে যায় অর্থাৎ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাতায়াত করে, তো তারা অনেক সময় জানে না যে আমাদের আসলে কোন বাসে যাব, বাস নাম্বার কি। একদম বাসে ওঠার আগে তারপরে খবর হয় বাসের নাম্বার কি। তো এই ক্ষেত্রে আমি আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে জোহর বারু অর্থাৎ মালয়েশিয়ার জোহর বারু পর্যন্ত সরাসরি প্রতিদিন কিছু বাস যাতায়াত করে, লোকাল বাস, যেমন 170, 170X, 160 এই বাসগুলো রেগুলার যাতায়াত করে। এবং এই বাসের টিকিটগুলো হচ্ছে ঠিক এরকম, এখান থেকে যে কোনো একটি বাসের টিকিট দেখে আপনি সেই নাম্বারটি ফিল আপ করে দিবেন। আর এইটা ফিল আপ করার জন্য আরেকটা সমস্যা হচ্ছে, যদি আপনি একদম হুবহু বাসের নাম্বার বসাতে চান তাহলে অনেক সময় ঝামেলা হয় যে আপনি বাসের টিকিট করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি ফিল আপ করেছেন কিনা। তো আপনি আগে ফিল আপ না করলে আপনাকে টিকিট দিবে না, আর এখানে ফিল আপ করার জন্য আপনি টিকিট নাম্বার বসাতে পারছেন না। তো এটা বেশি চিন্তা করার কোনো বিষয় নেই, আপনি যে কোনো একটি বাসের নাম্বার যদি দিয়ে দেন এতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ 160, 170, 170X এই বাসগুলোর যে কোনো একটি বাসের নাম্বার দিয়ে দিলে আপনার কোনো সমস্যা হবে না, আপনাকে বেশি কিছু জিজ্ঞাসা করবে না। তো যেহেতু আমার কাছে একটি বাসের টিকিট আছে, এই বাসের টিকিটের দেখে দেখে আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন অফ স্টে, অর্থাৎ আপনি কোন জায়গায় থাকবেন এই ব্যাপারে আপনাকে ইনফরমেশন দিতে হবে। প্রথমে দেখতে পারবেন লেখা রয়েছে হোটেল, মোটেল অ্যান্ড রেস্ট হাউস, আপনি কোথায় থাকবেন। তো মালয়েশিয়া প্রবেশের আগে অবশ্যই আপনার থাকার ব্যবস্থা করে নিতে হবে, অন্যথায় আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। তো বেশিরভাগ মানুষই হোটেলে থাকে, অথবা কেউ চাইলে মোটেলেও থাকে, অথবা রেস্ট হাউসেও থাকে। তো আপনি যেই হোটেলটা বুকিং করে এসেছেন প্রথমে এটা সিলেক্ট করবেন, তারপর হোটেলের নাম নিচে লিখে দিবেন। আর যদি আপনি হোটেলে না হয় রেসিডেন্স অফ ফ্রেন্ডস অথবা রিলেটিভের কাছে যান তাহলে এখানে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে মালয়েশিয়া যদি আপনি ফার্স্ট টাইম প্রবেশ করেন তাহলে তারা মনে করে যে আপনি আপনার আত্মীয়র কাছে এসে তারপর এখান থেকে আর ফেরত যাবেন না, এখান থেকে পালিয়ে যাবেন। আর যদি আপনি আগে অনেকবার এসে থাকেন তাহলে রেসিডেন্স অফ ফ্রেন্ডস অথবা রিলেটিভ দিলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ফার্স্ট টাইম এসে থাকেন আর এটা সিলেক্ট করেন বা ইমিগ্রেশনের মধ্যেও বলেন যে আপনি আপনার আত্মীয়র কাছে যাবেন বা আপনার কোনো আত্মীয় এখানে রয়েছে বা কোনো ফ্রেন্ডস রয়েছে, তাহলে আপনাকে আসলে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে এখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। আর 3 নাম্বার হচ্ছে আদার্স, যদি আপনি কোনো তাবলিগ জামাতে যান তাহলে এখানে আদার্স দিয়ে দিবেন। তো আমি যেহেতু হোটেল বুকিং করেছি সেই হোটেলটা এখানে দিব, যে হোটেলটা বুকিং করেছিলাম সেই হোটেলের নাম এবং ঠিকানাটা দিয়ে দিচ্ছি। হোটেলের নামটি লেখা হয়ে গেলে নিচে আপনি অ্যাড্রেসটি দিয়ে দিবেন। অ্যাড্রেসটি লেখার ক্ষেত্রে আপনার যেই অনলাইন বুকিং করেছেন সেখানে যদি আপনি অ্যাড্রেসটি না পান তাহলে আপনি গুগলের মধ্যে সার্চ করে ওই হোটেলের অ্যাড্রেসটি গুগলের মধ্যে বা গুগল ম্যাপের মধ্যে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে হাতে লিখে নেবেন। তো আমি আমার অ্যাড্রেসটি আমার বুকিং যে কাগজ সেই কাগজের মধ্যে লেখা রয়েছে, সুতরাং আমি এখান থেকে দেখে দেখে লিখে নিব। তারপর নিচে রয়েছে স্টেট, এখান থেকে আমি আমার হোটেলের স্টেটটি লিখে দেব। আমার হোটেলের স্টেট হচ্ছে জোহর আর সিটি হচ্ছে জোহর বারু। তারপর এখানে আমি আমার এই হোটেলের ঠিকানার পোস্টাল কোডটি দিয়ে দিব। এখানে একটি কথা হচ্ছে, অনেকে মালয়েশিয়া ভ্রমণ করার পর 3-4 হোটেলে থাকে, অর্থাৎ মালয়েশিয়ার এক এক সিটিতে এক এক হোটেলে থাকার জন্য বুকিং করেছে। তো কেউ আছে মালয়েশিয়া একবার থাকবে হচ্ছে কুয়ালালামপুর, তারপর চলে যাবে হচ্ছে মালাক্কা, তারপর পেনাং, সবগুলো জায়গার মধ্যে হোটেল বুকিং আছে। তো অনেকে প্রশ্ন করে যে আমি কোন হোটেলের ঠিকানাটা দিব। তো এখানে কথা হচ্ছে আপনি প্রথম যেই হোটেলের মধ্যে উঠবেন, ফার্স্ট টাইম যে হোটেলের মধ্যে উঠবেন সেই হোটেলের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে এখানে একটি অপশন রয়েছে লাস্ট পোর্ট অফ এম্বার্কেশন বিফোর মালয়েশিয়া। এখানে একটি কথা হচ্ছে বলতেছে আপনি মালয়েশিয়া প্রবেশের আগে লাস্ট আপনি কোন দেশে ছিলেন বা কোথায় ইমিগ্রেশন করেছেন বা কোন দেশ থেকে এসেছেন, এই প্রশ্নটি করেছে। তো যারা বাংলাদেশ থেকে সরাসরি মালয়েশিয়া যাবেন তারা এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। আর যদি অন্য কোনো দেশ থেকে সরাসরি যান তাহলে সেই দেশের জায়গাটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া প্রবেশ করব বাই রোডে, সুতরাং আমার লাস্ট এম্বার্কেশন হচ্ছে সিঙ্গাপুর, আমি এখান থেকে সিঙ্গাপুর সিলেক্ট করে দিব। ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে আপনি প্রথম থেকে একবার আবার ভালো করে চেক করে নেবেন।
তারপর এখানে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। আমরা এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর ইমেলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন করা একটি কপি চলে যাবে একটি পিন নাম্বার সহ। আপনি চাইলে এই পিন নাম্বার সহ যে কোনো সময় আপনি এই কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ফর্মটি ডাউনলোড করার জন্য চেক রেজিস্ট্রেশনের মধ্যে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি আর ওই যে পিনটি আসছিল এই পিনটি দিয়ে সাবমিট করার পর আপনার এখানে চলে আসবে। ইমেলের মধ্যে চলে যাওয়া আপনার পিন সহ যেই ফাইলটি এসেছে সেখান থেকে দেখে আপনার পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি বাংলাদেশ এবং পিন নাম্বারটা দিয়ে বসে আপনি সাবমিট করার পর আপনি এখান থেকে আপনার ফাইলটি দেখে নিতে পারবেন অথবা আপনি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোড করার পর এমন একটি কপি আপনার কাছে আসবে। এটি ইচ্ছা করলে আপনি প্রিন্ট করে সাথে করে নিয়ে নিতে পারেন অথবা আপনি যে কোনো একটি ডিভাইসে নিয়ে আপনার ইমিগ্রেশনের মধ্যে দেখাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আসা যাক মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্রশ্ন, যদি আমি মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড না করি তাহলে কি হবে? এর উত্তর হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে মালয়েশিয়া প্রবেশের জন্য আগ্রহী সকল বিদেশি ভ্রমণকারীদের জন্য MDEC সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আপনাকে মালয়েশিয়া প্রবেশ করতে দেওয়া হবে না। তারপরের প্রশ্ন, মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড পেতে কি কোনো টাকা দিতে হবে? এর উত্তর হচ্ছে না, এটি বিনামূল্যেই পাওয়া যাবে। এরপরের প্রশ্ন, ভুলভাবে কোনো ইনফরমেশন প্রবেশ করানো হলে তা কিভাবে সংশোধন করে নিতে হবে? এর উত্তর হলো আপনাকে সঠিক তথ্য দিয়ে একটি নতুন মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড পুনরায় রেজিস্ট্রেশন করে সাবমিট করতে হবে। এরপরের প্রশ্ন, যদি আমি ট্রানজিট ফ্লাইটে টার্মিনাল 1-এ অবতরণ করি, তারপর টার্মিনাল 2 অথবা মালয়েশিয়ার অন্য কোনো বিমানবন্দর থেকে উড্ডয়ন করি, তাহলে কি আমাকে MDEC ফর্ম ফিল আপ করতে হবে? এর উত্তর হলো হ্যাঁ, আপনাকে MDEC পূরণ করে নিতে হবে। এরপরের প্রশ্ন, আমার পক্ষ থেকে অন্য কেউ যদি এই ফর্মটি ফিল আপ করে দেয় তাহলে আমার জন্য এটি যথেষ্ট হবে? এর উত্তর হলো এই বিষয়ে কোনো বিধিনিষেধ প্রযোজ্য নয়, তবে ভ্রমণকারী যেহেতু ইমিগ্রেশনের কাউন্টারে ইমিগ্রেশনের যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, তাই তাকে নিজেই MDEC সম্পর্কিত সমস্ত তথ্য উপস্থাপন করতে হবে। এরপরের প্রশ্ন, আমি কেবলমাত্র বিমানবন্দর থেকে অবতরণ করেছি, এখনো MDECটি পূরণ করিনি, এখন কি আমি এটি ফিল আপ করে নিতে পারবো? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এখনই আপনি এই স্থান থেকে এই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি ফিল আপ করে ইমিগ্রেশনের আগে জমা দিয়ে দিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।